আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আমি আলোচনা করব এইচএসসির একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার উচ্চারণ সম্পর্কে। এইচএসসি যারা ২৬ ব্যাচ আছো তাদের সামনেই এক্সাম। বাট উচ্চারণ টপিকটা বানান থেকেও অনেকটা বেশি কঠিন লাগে। কিন্তু আজকের ক্লাসে তুমি যদি বিশ্বাসের সাথে ক্লাসটা করো, ইনশাল্লাহ তুমি যেই বোর্ডে এক্সাম দাও না কেন, তোমার ৮টা থেকে কমপক্ষে ৫টা উচ্চারণ কমন পড়বে। জাস্ট এই এক্সাম্পলগুলো থেকে। আজকে আমরা খুব অল্প রুলস পড়ব, বাট বিষয়গুলো বোঝার চেষ্টা করব ভেঙে ভেঙে যে কিভাবে শব্দের উচ্চারণগুলো হচ্ছে। তো উচ্চারণের ক্ষেত্রে আমরা যেটা দেখি যে উচ্চারণটা আসলে কি, আসলে আমরা যেই বর্ণগুলো দিয়ে লিখি শব্দগুলো, ঠিক সেই বর্ণগুলো দিয়েই কিন্তু উচ্চারণ করতেছি। বিষয়টা কি যে যেই বর্ণগুলো দিয়ে লিখতেছি, ধরো সাপোজ আমি যদি বলি নদী, কি বললাম? নদী। তাহলে এটার উচ্চারণটা তুমি কি লিখতেছ? নদী। বিষয়টা এরকম না, মানে যেই বর্ণগুলো দিয়ে তুমি শব্দ লিখছো সেই বর্ণগুলো দিয়ে তুমি কি লিখছো? উচ্চারণ লিখছো। কিন্তু এখানে একটা পার্থক্য আছে। এই পার্থক্যটা তোমার উচ্চারণকে 30-40% ইজি করে দিবে। পার্থক্যটা কি? তোমাকে 30-40% ইজি করে দিবে। কারণ আমরা যদি আগে জেনে নিই, এরকম কিছু কিছু বর্ণ আছে যেগুলো কি উচ্চারণে আসে না। এরকম কিছু কিছু বর্ণ আছে যেগুলো কি উচ্চারণে আসে না। যেমন জাস্ট আমরা যদি এই এক্সাম্পলটার দিকে তাকাই, দেখো নদী বানানে এখানে কি ছিল? দীর্ঘ ইকার ছিল। এখানে কি ছিল? দীর্ঘ ইকার ছিল। কিন্তু উচ্চারণে গিয়ে কি হয়ে গিয়েছে? রস্যিকার। উচ্চারণে গিয়ে কি হয়ে গিয়েছে? রস্যিকার। তার মানে এখানে কি উচ্চারণে দীর্ঘ ইকার আসে না। আবার দেখো এখানে নদী বানানে কিন্তু ওকার ছিল না। নদী বানানে এখানে কি ছিল না? কোনো ওকার ছিল না, কিন্তু এখানে নদী বানানে কি আসছে? ওকার আসছে। তার মানে এটা একটা উচ্চারণের পরিবর্তন। এই পরিবর্তনগুলি আজকের ক্লাসকে আমরা শিখবো এবং প্রত্যেকটা টপিক সম্পর্কে ভেঙে ভেঙে শিখবো। সো আমি যদি আগেই বলে দিই যে কোন কোন বর্ণগুলো তোমার উচ্চারণে আসবে না, কোন কোন বর্ণগুলো তোমার উচ্চারণে আসবে না, সো এরকম যদি আমি ১০-১২টা বর্ণ তোমাকে আগে সিলেক্ট করে দিই যেগুলো সাধারণত উচ্চারণে আসে না, তাহলে তোমার জন্য কি উচ্চারণ লিখা আরো ইজি হয়ে যাবে না? কারণ তুমি উচ্চারণ লিখতে আগে কি ৫০টা বর্ণ মাথায় রাখতা। এখন যদি তুমি আগে যদি ১০ থেকে ১৫টা বর্ণ সাইডে রাখো যে ভাই এগুলো তো উচ্চারণে আসে না, এগুলোর পরিবর্তে কোনগুলো আসে সেগুলো যদি তুমি জানো, তাহলে তোমার জন্য কি হয়ে যাবে? আরো ইজি হয়ে যাবে। যেমন আমরা যদি আগে লিখি যে সকল বর্ণ সাধারণত উচ্চারণে আসে না, যে সকল বর্ণ সাধারণত উচ্চারণে আসে না। এই বর্ণগুলো কি কি যেগুলো সাধারণত উচ্চারণে আসে না? এই বর্ণগুলো আগে শিখি। অর্থাৎ তোমাদের এইচএসসির যে ব্যাকরণে যতগুলো বোর্ড প্রশ্ন আছে ওগুলো অ্যানালাইসিস করলে দেখা যায় এগুলো সাধারণত কখনই আসে না। কিছু কিছু বর্ণ আছে কখনো আসবেই না। এগুলোরও ব্যাখ্যা আছে যে কেন আসে না, ধ্বনি এবং বর্ণের মধ্যে পার্থক্য। ঠিক আছে, জাস্ট আমি আজকে ওই ক্লাসে যাবো না, তোমাদের শর্টকাট জাস্ট বুঝিয়ে দিচ্ছি যে কোনগুলো কি উচ্চারণে আসবে না। ওকে ফাইন। ওই ও অর্থাৎ এই স্বরবর্ণগুলো কি উচ্চারণে আসে না। ঠিক এরকম কিছু ব্যঞ্জনবর্ণ আছে, যেমন ইয়, মূর্ধন্য স, মূর্ধন্য ন, অন্তস্থীয় জ, খণ্ডত্ব, অনুস্বার, বিসর্গ। এই বর্ণগুলো কয়টা বর্ণ হলো? 5টা। আর এখানে কয়টা হলো? 7টা। অর্থাৎ এই 12টা বর্ণ সাধারণত তোমার উচ্চারণে কি আসবে না। এখন এই বর্ণগুলোকে রিপ্লেস করে কোনো না কোনো একটা বর্ণ তো লিখতে হবে। যেমন এখানে দেখো, আমরা নদীর যখন এই দীর্ঘ ইকারটাকে রিপ্লেস করে আমরা কি লিখেছি? রস্যিকার। দীর্ঘ ইকারটাকে রিপ্লেস করে আমরা কি লিখেছি? রস্যিকার। তার মানে এই প্রত্যেকটা বর্ণের একটা একটা কি আছে? রিপ্লেকশন আছে, একটা একটা কি আছে? অর্থাৎ এই প্রত্যেকটা বর্ণের এক একটা কি আছে? অল্টারনেটিভ আছে। এই প্রত্যেকটা বর্ণের এক একটা কি আছে? অল্টারনেটিভ আছে। যেমন আমরা যদি দেখো, এই দীর্ঘ ই বর্ণের উচ্চারণটা আমরা রস্যি দিয়ে করতে পারি। দীর্ঘের উচ্চারণটা আমরা কি দিয়ে করতে পারি? রস্যি দিয়ে করতে পারি। দীর্ঘের উচ্চারণটা আমরা রস্যু দিয়ে করতে পারি। রি এর উচ্চারণটা আমরা রয় রস্যিকার দিয়ে করতে পারি। ঠিক আছে, ওই এর উচ্চারণটা আমরা ও রস্যই দিয়ে করতে পারি। ও এর উচ্চারণটা আমরা ও রস্যও দিয়ে করতে পারি। ঠিক ইয়র উচ্চারণটা এরকম হয়। ইয়র উচ্চারণটা কিরকম হয়? এরকম। মূর্ধন্য ষের উচ্চারণটা আমরা তালব্যস্যতে করতে পারি। মূর্ধন্য ষের উচ্চারণটা আমরা তালব্যস্যতে করতে পারি। মূর্ধন্য উচ্চারণটা আমরা দন্ত নিয়তে করতে পারি। অন্তস্থীয় জের উচ্চারণটা আমরা বর্গীয় জ দিয়ে করতে পারি। খণ্ডত্বের উচ্চারণটা আমরা ত দিয়ে করতে পারি। অনুস্বারের উচ্চারণটা আমরা উ দিয়ে করতে পারি। বিসর্গের উচ্চারণটা আমরা হ দিয়ে করতে পারি। জাস্ট আমি যদি দু একটা এক্সাম্পল দিয়ে বুঝাই দিই যে আসলে কিভাবে এই উচ্চারণগুলো এরকমভাবে করা যায়, যে বর্ণগুলোকে অল্টারনেশন দিয়ে কিভাবে কি এই উচ্চারণটা করা যায়। যেমন আমি যদি একটা এক্সাম্পল দিই, ধরো বললাম হচ্ছিল পাষাণ। কি বললাম? পাষাণ। সো পাষাণ বর্ণের উচ্চারণটা কিরকম হবে?
পাষাণ। আচ্ছা, এখানে পার্থক্যটা কি দেখতেছো? যে যখন মূল শব্দটা সেখানে কি ছিল? মূর্ধন্য ষ। এখানে কি ছিল? মূর্ধন্য ষ। কিন্তু এখানে এটা পরিবর্তন এসে কি হয়েছে? তালব্য ষ। কারণ আমরা জানি মূর্ধন্য ষর পরিবর্তে কি বসে? তালব্য ষ। মূর্ধন্য ষর পরিবর্তে কি বসে? তালব্য ষ। ঠিক এরকম দেখো, মূল বর্ণটা কি ছিল? মূর্ধন্য ন। উচ্চারণে গিয়ে কি হয়েছে? দন্তন্য। কেন? আমরা জানি যে মূর্ধন্যর পরিবর্তে কোন ন বসে? দন্তন্য। মূর্ধন্যর পরিবর্তে কোন ন বসে? দন্তন্য। ঠিক আছে? ঠিক এরকম ভাবে যদি আমরা আরেকটা এক্সাম্পল দেখি, যে ঊনবিংশ, একটু কঠিন এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি যেগুলো চলে ব্যাখ্যাগুলো বারবার আসে। ঊনবিংশ, আমরা যদি এটার উচ্চারণ লিখি তাহলে এটার উচ্চারণটা কি হবে? আমরা জানি দীর্ঘের উচ্চারণটা কি দিয়ে করতে পারি? আমরা রস্য দিয়ে করতে পারি। তাহলে উ, নো আর বিং, এই যে অনুস্বারের উচ্চারণটা আমরা কি দিয়ে করতে পারি? উ দিয়ে করতে পারি। অনুস্বারের উচ্চারণটা আমরা কি দিয়ে করতে পারি? উ দিয়ে করতে পারি। ঊনবিং শো, ঊনবিং শো। বিষয়টা বুঝতে পারছি? জাস্ট একটা এক্সাম্পলে দেখো, এখানে এক্সাম্পলটা দেখো, তুমি বুঝবা যে এখানে দীর্ঘের উচ্চারণটা আমরা কি দিয়ে করেছি? রস্য দিয়ে। অনুস্বারের উচ্চারণটা আমরা কি দিয়ে করেছি? ও দিয়ে। অনুস্বারের উচ্চারণটা আমরা কি দিয়ে করেছি? ও দিয়ে। অর্থাৎ উচ্চারণের পরিবর্তনটা ঠিক এইরকমই। উচ্চারণের পরিবর্তনটা কি? বর্ণের জাস্ট এতটুকু পরিবর্তনই হয়। ঠিক আছে? সো আশা করি তুমি যদি এই শব্দগুলো জাস্ট মুখস্থ রাখতে, বর্ণগুলো যদি মুখস্থ রাখতে পারো, আশা করি তুমি যদি এই বর্ণগুলো মুখস্থ রাখতে পারো, যে দীর্ঘই, দীর্ঘ, রি, ওই, ও, ইয়, মূর্ধন্য ষ, মূর্ধন্য ন, অন্ত্যেষ্টিয় জ, খণ্ডত্ব, অনুস্বার, বিসর্গ, এই বর্ণ 12টা যদি মুখস্থ রাখতে পারো তাহলে তোমার জন্য উচ্চারণ লিখে আরো ইজি হয়ে যাবে। কেন? কারণ তুমি তো এই বেসিক মিস্টেকগুলো আর করবা না। এখন আসো যে বিশেষ কিছু বর্ণর উচ্চারণ কি আলাদা, বিশেষ কিছু বর্ণের উচ্চারণ কি আলাদা, এবং এগুলো শব্দের আগে, মাঝখানে, শেষে থাকলে কি হয়? উচ্চারণের পরিবর্তন হয়। সেই বিষয়গুলো আসলে আমরা এখন দেখে নিই। ওকে, ফাইন। সর্বপ্রথম আমি যে বর্ণ সম্পর্কে আলোচনা করবো সেটা ছিল অবর্ণ। কি বর্ণ? অ। ঠিক আছে? অকে তো নীলিন বর্ণ বলা হয়, সবাই জানোই। ঠিক আছে? অবর্ণ বা অ এর যে ধ্বনিটা সেটা কি প্রকৃত ব্যঞ্জন বর্ণ যে 35টা আছে সেগুলোর সাথে কি থাকে? যুক্ত থাকে। যাই হোক, এই অবর্ণের উচ্চারণ দুই ধরনের হয়। এই অবর্ণের উচ্চারণ কয় ধরনের হয়? দুই ধরনের। একটা অবর্ণের উচ্চারণ হয় অ এর মতো, একটা অবর্ণের উচ্চারণ হয় কিসের মতো? অ এর মতো। আরেক জায়গায় অবর্ণের উচ্চারণ হয় ও এর মতো, আরেকটা অবর্ণের উচ্চারণ কিসের মতো হয়? ও এর মতো। যেমন যেমন দেখো, নদী বানানে কিন্তু আমরা কি দিয়েছিলাম? ওকার দিয়েছিলাম। নদী বানানে আমরা কি দিয়েছিলাম? ওকার দিয়েছিলাম। ওখানে একটা গুপ্ত অধ্বনি ছিল। গুপ্ত একটা কি ছিল? অধ্বনি ছিল। এটা আমরা আরো ক্লিয়ার হবে এখানে। ঠিক আছে? যে অবর্ণের কয় ধরনের উচ্চারণ আছে? দুই ধরনের। একটা অ এর মতো আর একটা ও এর মতো। একটাকে বলা হয়েছিল বিবৃত উচ্চারণ আর একটাকে বলা হয় সংবৃত উচ্চারণ। ওগুলো আপাতত তোমার বুঝার দরকার নেই। ঠিক আছে? তুমি জাস্ট বেসিক, যাতে তুমি 5-এ 5 এনশিওর করতে পারো সেই বিষয়টার দিকে আগে ফোকাস করো। ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। ফার্স্ট আমরা যদি এই এক্সাম্পলগুলো প্র্যাকটিস করি, যে দেখো অনেক, কি বলেছে এখানে? অনেক এবং অন্য। আচ্ছা, এই অনেক আর অন্য যখন তুমি উচ্চারণ করতেছো তখন তুমি কিভাবে করতেছো? যে অনেক নাকি অনেক? আমার উচ্চারণটা ভালো মতো বুঝো। অনেক বলতেছো নাকি অনেক বলতেছো? অনেক বলতেছো, তুমি অনেক বলতেছো না। তাহলে অয়ের উচ্চারণটা এখানে কিসের মতো হচ্ছে? অয়ের মতোই হচ্ছে। অয়ের উচ্চারণটা এখানে কিসের মতোই হচ্ছে? অয়ের মতোই হচ্ছে। তাহলে অনেক। এখন আর একটা কোয়েশ্চেন আসতে পারে যে ভাই হসন্ত চিহ্ন, এই যে হসন্ত, ঠিক আছে, এটা আবার অনেকে রেফ বলে, এটা আসলে রেফ, এটা কি হসন্ত? এই হসন্ত কখন বসে? এটা একটা কোয়েশ্চেন যে ভাই হসন্ত কখন বসে। এই কোয়েশ্চেনটাই আমি সবগুলো এক্সাম্পল লেখার পরে বুঝাচ্ছি তোমাকে। ধরো অন্ন, কি বলতেছি আমরা? অন্ন। তাহলে অন নো, অন নো, কারণ এখানে তো আমরা অন্য বলতেছি না। অন্য হলে তো এরকম হয়ে যেত, যে এরকম অন্য, এটার উচ্চারণটা কি হচ্ছে? অন্য, কিন্তু এটার উচ্চারণ কি হচ্ছে? অন্ন বা ভাত। ঠিক আছে? আচ্ছা, এরপর দেখেন অতি। এটার উচ্চারণটা কি তুমি অতি বলো নাকি অতি বলো? অবশ্যই অতি বলো, যে অতিমাত্রায় বৃষ্টিপাত। ঠিক আছে? তাহলে এটার উচ্চারণটা কি বলতেছো তুমি? অতি। তার মানে অয়ের উচ্চারণটা কি দিয়ে হচ্ছে? ও দিয়া। অয়ের উচ্চারণটা কি দিয়ে হচ্ছে? ও দিয়া। এরপর দেখো, এটা কি অসীম বলো না অসীম বলো? এটার উচ্চারণ কি হবে? অসীম। এটার উচ্চারণটা কি হবে? অসীম। এটার উচ্চারণটা কি হবে? অসীম। ঠিক আছে? এটার আবার কয়টা রুলস আছে, যে কখন অবর্ণের উচ্চারণ ও এর মতো হয়, কখন অবর্ণের উচ্চারণ ও এর মতো হয়। সব ক্ষেত্রে এই রুলসগুলো খাটে না, সব ক্ষেত্রে এই রুলসগুলো কি খাটে না। ঠিক আছে? তার মানে রুলস পরে মাথা জ্যাম করার দরকার নেই। ঠিক আছে? তুমি জাস্ট প্র্যাকটিস করো, বুঝো, তাহলেই এনাফ। ঠিক আছে? তাও আমি বলার ক্ষেত্রে মানে সুবিধার্থে বলে রাখছি যে রস্যি, দীর্ঘ ই, রসাউ, দীর্ঘ রি, জফলা, এরপর ছিল ক্ষীয়, অথবা শব্দের শুরুতে যদি রফলা থাকে, ঠিক আছে, শব্দের শুরুতে যদি কি থাকে? রফলা থাকে, তাহলে অধ্বনির উচ্চারণ ও এর মতো হয়। অধ্বনির উচ্চারণ কিসের মতো হয়? ও এর মতো হয়। ঠিক আছে? এই কয়েকটা বর্ণ তুমি কি রাখতে পারো? মাথায় রাখতে পারো। ঠিক আছে? এই ক্ষেত্রে কি হয়? অধ্বনির উচ্চারণ সাধারণত ও এর মতো হয়। আমি বারবার বলতেছি সাধারণত, মানে এর ব্যতিক্রম আছে। ঠিক আছে? যেটা আপাতত তোমার কি
এক্সামে আসবে না, এর ব্যতিক্রম এক্সাম্পলগুলো তোমার আদার এক্সামে কি আসবে না, ঠিক আছে। ঠিক এরকমভাবে দেখো এখানে কি আছে, রস্যিকার আছে, আগে কি আছে অ আছে, অয়ের উচ্চারণ কিসের মতো হয়ে গেছে, ও এর মতো। এখানে কি আছে, দীর্ঘইকার আছে, অয়ের উচ্চারণ কিসের মতো হয়ে গেছে, ও এর মতো। এখানে দেখো খিও আছে, তাহলে অয়ের উচ্চারণ কিসের মতো হবে, ও এর মতো। অয়ের উচ্চারণ কিসের মতো হবে, ও এর মতো। তাহলে কি হবে, পক্ষ। তাহলে কি হবে, পক্ষ। দেখো একটা এক্সাম্পল থেকে কিন্তু তুমি অনেকগুলো এক্সাম্পলের আনসার পারবা। যেমন দেখো পক্ষ, এখন যদি আমার আসে দক্ষ, তাহলে এটা কি আমরা পারবো না। এখন যদি আসে কক্ষ, পক্ষ, দক্ষ, কক্ষ, উচ্চারণ কিন্তু সবগুলোর কি হচ্ছে, সেমই হচ্ছে, আমরা পারবো না তখন। দেখো গদ্য, এর উচ্চারণ কি হবে, গদ্য, কারণ এখানে কি আছে, জফলা আছে। আমরা যদি জফলা থাকলে অদ্য অয়ের উচ্চারণ কিসের মতো হয়, ও এর মতো। তাহলে কি হলো, গোদ দো, গোদ দো। ঠিক বউ, দেখো রস্য আছে, তাহলে কি হবে, অয়ের উচ্চারণটা ও এর মতো, বউ, ঠিক আছে। আবার কি শব্দের শুরুতে কি আছে, রফলা আছে, শব্দের শুরুতে কি আছে, রফলা আছে। অদ্য অয়ের উচ্চারণ কিসের মতো হবে, ও এর মতো, স্রোস টা, স্রোস টা। অদ্যয়ের উচ্চারণ কিসের মতো হবে, ও এর মতো হবে, স্রোস টা। আচ্ছা, এখন যেই বিষয়টা বুঝার যে ভাই হুটহাট করে আপনি কোত্থেকে হসন্ত নিয়ে আসেন, এই হসন্তর কাহিনীটা আসলে কি, এই হসন্তটা সম্পর্কে তোমার বুঝতে হবে যে হসন্তটা আসলে কি। যখন শব্দ যখন তুমি লিখবে বা বর্ণগুলো যখন লিখো, তখন যদি অবর্ণের উচ্চারণটা সাথে না থাকে, অবর্ণের উচ্চারণটা যদি সাথে না থাকে, তখন আমরা কি লিখি, হসন্ত লিখি। যেমন কি ধরো এই যে বর্ণের যে শব্দের যে উচ্চারণটা তুমি বলতেছো, এটাকে কি তুমি অনেক কো বলতেছো নাকি অনেক, অনেক বলতেছো নিশ্চয়ই। এরপর এটা কি অন্য বলতেছো, কি বলতেছো, অন্য। তার মানে দেখো এখানে কিন্তু নয়ের সাথে ও বর্ণের উচ্চারণটা কি আছে, নয়ের সাথে কি অবর্ণের বা অন্য কোনো ধ্বনির উচ্চারণ আছে। যদি কোনো ব্যঞ্জনের সাথে অধ্বনি অথবা অন্য কোনো ধ্বনির উচ্চারণ না থাকে, তখন সেখানে হসন্ত বসে। কোনো ব্যঞ্জনের সাথে যদি অধ্বনি বা অন্য কোনো স্বরধ্বনির উচ্চারণ না থাকে, তখন সেখানে কি বসে, হসন্ত বসে। যেমন দেখো এই জায়গার ভিতরে পক্ষ শব্দটা যখন তুমি উচ্চারণ করতেছো, ফার্স্টে তুমি থামতেছো না, পোক, এরপর বলতেছে খো, কি হতেছে, পোক খো। তাহলে এই ক বর্ণের সাথে কি অন্য কোনো ধ্বনির উচ্চারণ আছে, নাই। যদি অ থাকতো, যদি তুমি হসন্ত না দাও, তাহলে এর উচ্চারণ কি হয়ে যাবে, পোকো খো, উচ্চারণ কি হয়ে যাবে, পোকো খো, ঠিক আছে। এরপর এটার উচ্চারণ কি হয়ে যাবে, স্রোশটা, স্রোশটা, স্রষ্টা হবে না, কি হবে, স্রোশটা, কি হয়ে যাবে, স্রোশটা। অনেকের মনে হতে পারে যে ভাই আপনি এখানে দন্তস্ব আছে, আবার উচ্চারণে যে তালব্য হয়ে যাচ্ছে, এখানে মূর্ধন্য আছে, উচ্চারণে যে তালব্য হয়ে যাচ্ছে, কিভাবে হচ্ছে, ঠিক আছে। অনেকের মনে হতে পারে যে ভাই এখানে দন্তস্ব আছে, এখানে দন্তস্ব হইলো, কিন্তু মূর্ধন্য জায়গায় তালব্য হইলো। এই যে মূর্ধন্য জায়গায় তালব্য হওয়ার রুলসটা তো আমরা আগেই পড়ে এসেছি, কারণ মূর্ধন্য কি উচ্চারণে আসে না, মূর্ধন্য উচ্চারণে আসে না, এটাই তো আমার জন্য কমফোর্ট। কারণ আমি জানি মূর্ধন্য কি উচ্চারণে আসবে না, হয় তালব্য আসবে না হলে কি দন্তস্ব। এবং কখন তালব্য আসবে কখন দন্তস্ব আসবে এটাও কি আমি ক্লিয়ার করে দেবো, এটাও কি আমি ক্লিয়ার করে দেবো। অর্থাৎ আমরা আশা করি অবর্ণের উচ্চারণটা তোমরা বুঝতে পারছো, ঠিক আছে। এখন আমরা নেক্সট যে উচ্চারণ সম্পর্কে জানবো, এই বর্ণের উচ্চারণ যেগুলো নিয়ে ঝামেলা হয়, যেগুলো নিয়ে তোমাদের কি হয়, ঝামেলা হয়। আমি শুধু জাস্ট সেই বিষয়গুলোকে ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করতেছি। এই বর্ণের উচ্চারণ, এই বর্ণের দুই ধরনের উচ্চারণ হয়, একটা এই বর্ণের উচ্চারণ এর মতো হয়, আরেকটা এই বর্ণের উচ্চারণ এর মতো হয়। আরেকটা এই বর্ণের উচ্চারণ কিসের মতো হয়, এর মতো হয়। একটা এই বর্ণের উচ্চারণ এর মতো, আরেকটা এই বর্ণের উচ্চারণ কিসের মতো হয়, এর মতো হয়, ঠিক আছে। তাহলে আমি যদি এটার উচ্চারণটা করি, জাস্ট তোমার কোনো রুলসই পড়ার দরকার নেই, কোনো রুলসই পড়ার দরকার নেই, জাস্ট তুমি উচ্চারণ করে দেখো তুমি নিজে পারো, তুমি উচ্চারণ করে দেখো তুমি নিজে পারো। যেমন ধরো এটার উচ্চারণ তুমি কি করতেছো, একটি নাকি একটি, উচ্চারণটা তুমি কি করতেছো, একটি নাকি একটি। এই যে এই এ যে ধ্বনিটা, এটা কিন্তু নতুন, ঠিক আছে। এই এ ধ্বনিটা কি নতুন, অর্থাৎ এটা কিন্তু আমরা কোনো বর্ণের ভিতরে পাই না। এটা হচ্ছিল 1964 সালে ভাষাবিজ্ঞানী ডক্টর মোহাম্মদ আব্দুল হাই এই ধ্বনি বা বর্ণের কি করে, এই ধ্বনির কি করে আবিষ্কার করে আর কি, ঠিক আছে। সো এখানে আমরা কি বলি, একটি নাকি একটি, একটি বলো না, কি বলো তুমি, এক টি, একটি। এটার কি তুমি কি একটা বলো নাকি একটা বলো, একটা তো বলো না, বলো কি একটা, একটা। তাহলে এখানে এর উচ্চারণ কিসের মতো হবে, এর মতো। এখানে এর উচ্চারণ কিসের মতো হবে, এর মতো। ঠিক এরকম ভাবে এখানে দেখো, এটা কি তুমি একাডেমি বলো নাকি একাডেমি, একাডেমি, এটা তুমি কি বলো, একাডেমি, ঠিক আছে। তাহলে এর উচ্চারণ কিসের মতো হচ্ছে, এর মতো হচ্ছে। এর উচ্চারণ কিসের মতো হচ্ছে, এর মতো হচ্ছে। এর উচ্চারণ কিসের মতো হচ্ছে, এর মতো হচ্ছে। ঠিক এরকম ভাবে খেলা, এটার উচ্চারণ কি খেলা বলো নাকি খেলা বলো, অবশ্যই খেলা বলো, খেলা। তাহলে এর উচ্চারণটা কিসের মতো হচ্ছে, এর মতো। এর উচ্চারণটা কিসের মতো হচ্ছে, এর মতো। আর অলরেডি হয়তো বা তোমরা বুঝতে পারছো কখন হসন্ত বসে, ঠিক আছে। তাও আমি আবার বলছি যে আমরা যখন একটি বলছি তখন কয়ে গিয়ে কি থামছি, কতে গিয়ে আমরা কি থামছি, ঠিক আছে। ধরো যদি এই ক বর্ণটা কিভাবে গঠিত হয় জানো, এই যে ক হসন্ত যোগ অ,
কেন? কারণ এই প্রত্যেকটা ব্যঞ্জন বর্ণের সাথে কি থাকে? অবর্ণ নীলিন বর্ণ হিসেবে যুক্ত থাকে। অবর্ণ নীলিন বর্ণ হিসেবে কি থাকে? যুক্ত থাকে। দেখবা 10টা, বাকি যে 10টা স্বরবর্ণ আছে ওগুলোর কিন্তু কি আছে? কারবর্ণ আছে, আকার, রসিকার, দীর্ঘ, রসিকার, ঠিক আছে? কিন্তু অবর্ণের কোনো কি নেই, কারবর্ণ নেই। কিন্তু এটাকে কি বলা হয়? নীলিন বর্ণ। কারণ এটা 35টা যে প্রকৃত ব্যঞ্জন আছে সেগুলোর সাথে কি থাকে? যুক্ত থাকে। আশা করি এই বর্ণের উচ্চারণ বুঝতে পারছো। এরপর আসো জয় ইয়। রাইট, ভালো পয়েন্ট। কি জয় ইয়, এই শব্দটার উচ্চারণটা আসলে কিরকম হয়? এই শব্দের উচ্চারণ শব্দের শুরুতে থাকলে কিরকম হয়, শব্দের মাঝখানে থাকলে কিরকম হয়, শব্দের শেষে থাকলে কিরকম হয়? এই জয় ইয়টা যখন শব্দের শুরুতে থাকে তখন এটার উচ্চারণটা ঠিক অনেকটা এরকম হয়, ঠিক আছে? যখন মাঝখানে থাকে তখন গয় গ হয়, তখন কি হয়? গয় গ জফলা হয়, ঠিক আছে? অবশ্যই চন্দ্রবিন্দু হবে। এরপরে শেষও যখন থাকে তখন কি হয়? গয়ে গ, ঠিক আছে? কিন্তু এখানে কি হয়ে যায়? আগে ওকার হয়ে যায়। এখানে আগে কি হয়ে যায়? ওকার হয়ে যায়। এখানে আগে কি হয়ে যায়? ওকার হয়ে যায়। যেমন আমরা উচ্চারণটা লিখলে বিষয়গুলো ক্লিয়ার হবে, ঠিক আছে? যেমন ধর ফার্স্টে কি বলতেছে? জ্ঞান। ফার্স্টে কি বলতেছে? জ্ঞান। অর্থাৎ কি? গয় জফলা আকার দন্ত ন, জ্ঞান। এখন একটা কোয়েশ্চেন আসতে পারে যে ভাই চন্দ্রবিন্দু কোথা থেকে নিয়ে আসলেন? চন্দ্রবিন্দু কোথা থেকে নিয়ে আসলেন? তোমরা উচ্চারণের সব বর্ণ মুখস্থ রাখার দরকার নেই, জাস্ট দুইটা বর্ণ মনে রাখবা যে উচ্চারণে যদি ইয় অথবা ম ফলা, ইয় অথবা ম ফলা যদি যুক্ত থাকে উচ্চারণে কোনো বর্ণের সাথে, ইয় অথবা ম ফলা যদি উচ্চারণে কোনো বর্ণের সাথে যুক্ত থাকে তাহলে তার পরিবর্তে চন্দ্রবিন্দু হয়। তাহলে তার পরিবর্তে কি হয়? উচ্চারণ লেখার সময় চন্দ্রবিন্দু হয়। কোনো বর্ণের সাথে যদি থাকে শব্দে, ঠিক আছে? প্রদত্ত শব্দ যদি থাকে তাহলে তার পরিবর্তে কি হয়? চন্দ্রবিন্দু হয়। ঠিক এরকম আমরা যদি বিজ্ঞান বলি, বিজ্ঞান, ভাঙি এটারে, ফার্স্ট আমরা কি বলতেছি? বিগ, এরপরে কি বলতেছি আমরা? জ্ঞান। বিগ জ্ঞান, বিগ জ্ঞান। এটা আমরা কি বলতেছি? বিগ গো। কি বলতেছি আমরা? বিগ গো, বিগ গো। এখানে আমরা কি বসাচ্ছি? চন্দ্রবিন্দু বসাচ্ছি। এখানে আমরা কি বসাচ্ছি? চন্দ্রবিন্দু বসাচ্ছি। কেন? কারণ এখানে দেখো জয় ইউ আছে, এখানে কি আছে? জয় ইউটা শব্দের মাঝখানে, এখানে শব্দের শুরুতে, এখানে কি শব্দের শেষে, মানে কোন ক্ষেত্রে কিরকম উচ্চারণ হয় আশা করি তোমরা বুঝতে পারছো। এই জয় ইউর উচ্চারণটা খুবই ইম্পর্টেন্ট, এখান থেকে একটা প্রশ্ন আসার চান্স বেশি। এরপর দেখো ক্ষীয়। কিসের উচ্চারণ দেখতেছি আমরা? ক্ষীয়। যত কঠিন ধরনের উচ্চারণগুলো আছে সবগুলো আমি ক্লিয়ার করে দিতেছি। যত কঠিন উচ্চারণ যেগুলো নিয়ে তোমাদের কি হয়? ভয় হয়। এই ক্ষীয়টার বাংলা আমরা কি জানি পাই? ক্ষীয়টাকে বাংলা আমরা পাই ক যোগ মূর্ধন্য ষ, ক যোগ মূর্ধন্য ষ, ঠিক আছে? এরপর দেখো ক্ষীয় যখন শব্দের শুরুতে থাকে তখন উচ্চারণ কিরকম হয়, শব্দের মাঝখানে থাকলে উচ্চারণ কিরকম হয়, এবং শব্দের শেষে থাকলে উচ্চারণটা কিরকম হয়? ক্ষীয় যখন শব্দের শুরুতে থাকে তখন উচ্চারণটা ক্ষয়ের মতো হয়, ঠিক আছে? মাঝখানে থাকলেও কয় ক্ষয়ের মতো হয়, শেষে থাকলেও কয় ক্ষয়ের মতোই হয়, ঠিক আছে? যেমন এটার উচ্চারণ যদি আমরা করি ক্ষণিক, এটার উচ্চারণ কি হবে? ক্ষণিক, ঠিক আছে? যেহেতু থামতেছি এই জন্য আমরা কি দিয়েছি? হর্ষত দিয়েছি, নাহলে তো ক্ষণিকও হয়ে যেত। এটার উচ্চারণ আমরা কি করি? লক্ষণ। এটার উচ্চারণ আমরা কি করি? লক্ষণ। এটার উচ্চারণ আমরা কি করি? শিক্ষক। এটার উচ্চারণ আমরা কি করি? শিক্ষক, ঠিক আছে? এরপর এটার উচ্চারণ আমরা কি করি? দক্ষ। এটার উচ্চারণ আমরা কি করি? দক্ষ। এটার উচ্চারণ আমরা কি করি? দক্ষ, ঠিক আছে? শিক্ষক, লক্ষণ, দক্ষ, খনি, ঠিক আছে? উচ্চারণের পার্থক্যগুলো তুমি আশা করি বুঝতে পারতেছো, ঠিক আছে? শব্দের শুরুতে থাকলে, শব্দের মাঝখানে থাকলে কিরকম হচ্ছে? যেমন শব্দের শুরুতে ছিল ক্ষয়ের মতো উচ্চারণ হয়েছে, ক্ষীয়ের উচ্চারণটা শব্দের মাঝখানে কি কয় ক্ষয়ের মতো উচ্চারণ হয়েছে, শব্দের শেষেও কি কয় ক্ষয়ের মতো উচ্চারণ হয়েছে। আশা করি এই ক্ষীয়ের উচ্চারণটা তোমরা বুঝতে পেরেছো। এরপর দেখো ব ফলার উচ্চারণ। এটা কিসের উচ্চারণ? ব ফলার উচ্চারণ। আমরা জানি বাংলা ভাষায় 6টা ফলা আছে, ব ফলা, ল ফলা, র ফলা, ম ফলা, অন্তস্থিত জ ফলা, দন্ত ন ফলা, ঠিক আছে? আচ্ছা, এই ব ফলার উচ্চারণের কিছু ব্যতিক্রম আছে। যেমন হচ্ছিল কি যে ব ফলা যখন শব্দের শুরুতে থাকে, ব ফলা যখন শব্দের শুরুতে থাকে তখন সাধারণত এটার উচ্চারণ হয় না, কিন্তু ব ফলা যখন শব্দের শেষে থাকে তখন এর উচ্চারণ হয়। ব ফলা যখন শব্দের শেষে থাকে তখন উচ্চারণ হয়, শব্দের শুরুতে থাকলে ব ফলার উচ্চারণ হয় না। যেমন কি এটার উচ্চারণ যদি করো, যেমন কি দিত। দেখো ব ফলাটা যখন শব্দের শুরুতে ছিল তখন এটা তুমি কোনো উচ্চারণ করো নি, মানে এটা কোনো কাজে আসে না। কিন্তু ব ফলাটা যখন শব্দের শেষে ত বর্ণের সাথে যুক্ত আছে তখন এই ত বর্ণের উচ্চারণটা দিত্য হয়েছে। ত বর্ণের উচ্চারণটাই কি হয়েছে? দিত্য। এই জন্য আমি এক্সাম্পলটা দিলাম যে ত বর্ণের উচ্চারণটাই কি হয়েছে? দিত্য, যাতে তোমাদের অনেকদিন মনে থাকে। এরপর দেখো দ্বিতীয়। এরপরে কি? দ্বিতীয়, ঠিক আছে? আমরা জানি ব ফলা কি শব্দের শুরুতে আছে, তাহলে উচ্চারণে আসবে না, এটার কোনো কাজই নেই, এখানে দ্বিত্ব হবে না, ঠিক আছে? তাহলে কি হবে? তি উন্তস্তি ওকার ও, দ্বিতীয়। বাট এখানে দেখো ব ফলাটা কি শব্দের মাঝখানে আছে না, তাই এখানে কি আসবে? কাজে আসবে। তাই এখানে কি আসবে? কাজে আসবে। যেমন কি অদ্বিতীয়, এটার উচ্চারণ কি হবে? অদ্বিতীয়,
ও, এটার উচ্চারণটা কি হবে? অদ্বিতীয়, অদ্বিতীয়। ঠিক আছে, কারণ বফলা কি শব্দের মাঝখানে আছে, বফলা কি শব্দের মাঝখানে আছে, কারণ যদি শুরুতে থাকতো তাহলে এটা কোনো কি আসতো না, উচ্চারণ আসতো না, কিন্তু যখন মাঝখানে আছে তখন কি এটার উচ্চারণে কাজে আসবে। কিন্তু এই বফলার উচ্চারণে অনেক ব্যতিক্রম আছে, বফলার উচ্চারণে অনেক ব্যতিক্রম আছে। ঠিক আছে, যেমন কি এটার উচ্চারণ কি হবে? আহ্বান। এটার উচ্চারণ কি আহ্বান বা আহ্বান না, এটার উচ্চারণ হবে আহ্বান। এটার উচ্চারণ কি হবে? আহ্বান। এটার উচ্চারণ কি হবে? আহ্বান। এটার উচ্চারণ কি হবে? আমরা অনেকে বলি কি জিহ্বা, কি বলি? জিহ্বা। না ভাই, এটা জিহ্বা না, জিহ্বাও না, এটা জিহ্বা। এটার উচ্চারণ কি হবে? জিহ্বা। এটার উচ্চারণ কি হবে? জিহ্বা। ঠিক আছে, বফলার এরকম ব্যতিক্রম কিছু উচ্চারণ আছে, যেমন হচ্ছিল অ্যাডমিশনে একবার প্রশ্ন আসছিল এরকম। ঠিক আছে, যেমন এটার উচ্চারণ কি হবে? বিউভল। এটার উচ্চারণ কি হবে? বিউভল, বিউভল। ঠিক আছে, এটার উচ্চারণ কি হবে? বিউভল। আবার আরেকটা জিনিস তোমার মাথায় রেখো, এই যে কখনো স্বরধ্বনির যদি উচ্চারণ না থাকে, মানে স্বরবর্ণের যদি সাথে যদি অবর্ণের উচ্চারণ না থাকে, তখন সেখানে অসন্ত বসে না। তখন তো আমরা বলে দিও না যে ভাই আমি এখানে অসন্ত বসাতে চাই, না, এখানে অসন্ত হবে না, কারণ এটা তো স্বরবর্ণ। হসন্ত বসবে অবশ্যই কার সাথে? ব্যঞ্জন বর্ণের সাথে। অবশ্যই কার সাথে বসবে? ব্যঞ্জন বর্ণের সাথে বসবে। আশা করি বফলার উচ্চারণ বুঝতে পারছো। এখন আসো মফলার উচ্চারণ, খুবই ইম্পর্টেন্ট। এখন আসো কি মফলার উচ্চারণ। ঠিক আছে, মফলার উচ্চারণটা আসলে কিরকম হয় সেই বিষয়টা তোমরা দেখাই। যে ফার্স্টে দেখো স্মরণ, ফার্স্টে কি বলছে? স্মরণ। ফার্স্টে কি বলছে? স্মরণ। ঠিক আছে, তো স্মরণ বর্ণের উচ্চারণটা কিরকম হবে? মফলার টেকনিকটাও ঠিক বফলার মতো, যখন শব্দের শুরুতে থাকে তখন উচ্চারণ হয় না, শব্দের শুরুতে থাকলে তখন এটা কি উচ্চারণে আসে, কোনো কাজই আসে না আর কি। ঠিক আছে, যদি শব্দের মাঝখানে বা শেষে থাকে দ্বিতীয় উচ্চারিত হয়, মাঝখানে বা শেষে থাকলে কি হয়? দ্বিতীয় উচ্চারিত হয়। তাহলে স রোন, স রোন। আচ্ছা, এই যে স্মরণ বর্ণটা লিখলাম, এখানে কি আছে? মফল আছে। এখানে কি আছে? মফল আছে। আমি যদি একটু আগের স্লাইডে যাই, দেখো এই স্লাইডে আমি লিখছিলাম যে ইয় এবং ম যদি শব্দে দেয়া থাকে উচ্চারণের ক্ষেত্রে, তখন সেটা কি হয়ে যায়? চন্দ্রবিন্দু হয়ে যায়। তখন সেটা কি হয়ে যায়? মানে তার পরিবর্তে একটা কি বসে? চন্দ্রবিন্দু বসে। তখন তার পরিবর্তে একটা কি বসে? চন্দ্রবিন্দু বসে। ঠিক আছে, ঠিক এরকমভাবে স্মরণ বানানে কি মফল আছে না? স্মরণ বানানে কি আছে? মফল আছে। তাহলে এর উপর কি হবে? চন্দ্রবিন্দু হবে। এর উপর কি হবে? চন্দ্রবিন্দু হবে। ঠিক এরকমভাবে আমরা যদি দেখি যে শ্মশান, কি শ্মশান, এখানে কি আছে? মফল আছে। এখানে কি আছে? মফল আছে। তাহলে কি উচ্চারণ এখানে কি আসবে? চন্দ্রবিন্দু আসবে। উচ্চারণ এখানে কি আসবে? চন্দ্রবিন্দু আসবে। ঠিক আছে, এরপর দেখো পদ্ম, উচ্চারণটা কি আসতেছে? পদ্ম। মফলা শব্দের শেষে আছে। আমরা জানি মফলা এবং বফলা যদি শব্দের শেষে থাকে তখন ওই শব্দের কয়বার উচ্চারণ হয়? দুইবার উচ্চারণ হয়। তাহলে কি হবে? পদ দো, পদ দো, এবং এখানে একটা কি বসবে? চন্দ্রবিন্দু বসবে। এবং এখানে একটা কি বসবে? চন্দ্রবিন্দু বসবে। এরপর দেখো এটা খুব ডিফিকাল্ট একটা উচ্চারণ। এর আগে আমি এটা বিকৃত কিছু উচ্চারণ দেখাই, যে কিছু কিছু ক্ষেত্রে মফলার উচ্চারণ অবিকৃত থাকে, কিছু কিছু ক্ষেত্রে মফলার উচ্চারণ অবিকৃত থাকে। যেমন দেখো এখানে বাগ্মী শব্দে উচ্চারণ বাগ্মী হবে, মানে মফলার উচ্চারণ ময়ের মতই হবে। মফলার উচ্চারণ কিসের মতো হবে? ময়ের মতই হবে। বাগ মি, জন মো, এরকম ব্যতিক্রম কিছু এক্সাম্পল থাকতে পারে যেখানে তোমরা দেখবে কি মফলার উচ্চারণ ময়ের মতো হয়। আমি কিন্তু অনেক রুলস কি করতেছি? স্কিপ করতেছি, যেগুলো কি তোমাদের পরীক্ষায় কাজে লাগে না। ঠিক আছে, এখন দেখো এটার আমরা যেই ভুলটা করি, সবাই এটার আমরা মফলার উচ্চারণ মফলার মতো করি। অকাল কুষ্মাণ্ড, কি অকাল কুষ্মাণ্ড, এটা একটা বাগধারা। ঠিক আছে, অকাল পক্ষ বুঝায়। ঠিক আছে, এটার একটা কাহিনীও আছে, অন্য একদিন আলোচনা করবো ইনশাল্লাহ। তাহলে অকাল কুষ্মাণ্ড না, এটা হবে অকাল কুষ্মাণ্ড। দেখো আমি আস্তে আস্তে ভাঙিয়া ভাঙিয়া করি, যে তোমাদের কঠিন যাতে না লাগে। যে অকাল, ফার্স্ট আমরা কি বললাম? অকালটারে অকালই রাখলাম, জাস্ট এখানে একটা কি হবে? হসন্ত হবে। জাস্ট এখানে একটা কি হবে? হসন্ত হবে। এরপর দেখো কুষ্মাণ্ড, এরপর দেখো কি হবে? কুশ শান দো। দেখো শানে গিয়ে কি কোনো স্বর আছে? নাই। এই জন্য কি আমরা এখানে একটা হসন্ত দিলাম। দেখো কুষাণ, তাহলে এই মূর্ধন্য জায়গায় কি হয়েছে? কি হয়েছে? তালব্যস্য। মূর্ধন্য জায়গায় কি হয়েছে? তালব্যস্য। আবার এখানে কি আছে? মফল আছে না, এই জন্য এখানে একটা কি বসাতে হবে? চন্দ্রবিন্দু বসাতে হবে। এখানে একটা কি বসাতে হবে? চন্দ্রবিন্দু বসাতে হবে। এই হচ্ছিল মফলার কি আদ্যপান্ত। আচ্ছা, এরপরে দেখো হয়মোর একটা উচ্চারণ। কিসের উচ্চারণ? হয়ম। ঠিক আছে, এটার এই শব্দটা গঠিত হয় কিভাবে? হ যোগ ম। এটার আমরা কি বলি? ব্রাহ্মণ। এটার আমরা কি বলি? ব্রাহ্মণ। ঠিক আছে, এরকম অনেক এক্সাম্পল আছে, খুবই গুরুত্বপূর্ণ। তাহলে এটার উচ্চারণটা অনেকটা এরকম হয়। যদি আধুনিক প্রমিত বাংলা ব্যাকরণ অনুসারে আগে ফার্স্টে লিখি আমি ব্রাম,
এখানে ঠিক এরকমভাবে লেখা আছে হন, ব্রাহ্ম হন। বাট এটা হচ্ছে তোমাদের জন্য অনেকটা কি লাগতে পারে, এক্সেপ্ট কঠিন লাগতে পারে যে কিভাবে লেখলো ব্রাহ্মণ, ঠিক আছে। বাট তুমি যদি এইভাবে লেখো তাহলে টিচার তোমারটা কাটবে না। ব্রাহ্ম হন, ব্রাহ্ম হন। দেখো এই শব্দটা যখন গঠন হয়েছে তখন আগে হ ছিল, কিন্তু যখন উচ্চারণ হচ্ছে তখন কি আগে আমরা ময়ের উচ্চারণ করতেছি ব্রাহ্ম হন, ব্রাহ্ম হন। এরপর দেখো ব্যতীত, এটার উচ্চারণ কি হবে, এখন হচ্ছে জফলার উচ্চারণ দেখাচ্ছি। কিসের উচ্চারণ দেখাচ্ছি? জফলার উচ্চারণ। জফলার উচ্চারণটা কিরকম হয়, যখন শব্দ শুরুতে আছে ব্যতীত, কোনো কাজে আসতেছে না, এটা এখানে কোনো কি কাজে আসতেছে না, এটা ব্যাখ্যা আছে ব্যতীত, ঠিক আছে। শব্দ শুরুতে এখানে কোনো কি আসতেছে না, কাজে আসতেছে না, ব্যতীত বা ব্যতীত, এটার উচ্চারণটা শুদ্ধ উচ্চারণটা কি হবে, ব্যতীত, ঠিক আছে। ব্যতীত হবে না, মাথায় খেয়াল রাখবে, এটা কিন্তু সব মানে বানান শুদ্ধিত আসে। ব্যতীত বানান কি, ব্যতীত বানান কি দীর্ঘকার দেওয়া হয়, ঠিক আছে। ব্যাখ্যা, ব্যাখ্যা বানানে জফলার উচ্চারণ হয়, জফলারটা জফলাই থেকে যায়, ব্যাখ্যা, ঠিক আছে। ঠিক এরকম সন্ধ্যা বানানে, সন্ধ্যা বানানে কি হয়ে যায়, জফলার কোনো উচ্চারণ থাকে না, জফলার কোনো উচ্চারণ থাকে না। এখন তোমাদের একটা জিনিসে খুব ঝামেলা হইতে পারে যে ভাই এক এক জায়গায় আপনি দন্তস্বরে তালব্যস্ব, তালব্যস্বরে দন্তস্ব কেন বানায় ফেলতেছেন? এক এক জায়গায় আপনি দন্তস্বরে তালব্যস্ব, তালব্যস্বরে দন্তস্ব কেন বানায় ফেলতেছেন? তো আমি দন্তস্ব, তালব্যস্ব আর মূর্ধন্য স্ব, এই তিনটা স্বরের উচ্চারণ নিয়ে আমি আগে ঝামেলাটা ক্লিয়ার করে আসি। এই তিনটা স্বর উচ্চারণ আমি আগে কি ঝামেলা ক্লিয়ার করি। আচ্ছা, আমরা তো জানি যে উচ্চারণে মূর্ধন্য স আসে না, এটা আমি আগে বাদ দিয়ে দিলাম। উচ্চারণে কখনো মূর্ধন্য স আসে না, উচ্চারণে কখনো কি আসে না, মূর্ধন্য স আসে না। তাহলে রইল কি দন্তস্ব আর তালব্যস্য, দন্তস্ব আর তালব্যস্য। কখন দন্তস্ব বসবে আর কখন তালব্যস্য বসবে, এটা তো আপনার কোয়েশ্চেনটা নাকি? আচ্ছা দেখেন, এই দন্তস্ব তালব্যস্যের উচ্চারণটাকে বুঝতে হবে যে এই উচ্চারণটা কিরকম করি আমরা। এই দন্তস্বর উচ্চারণটা হচ্ছিল ঠিক এরকম যে তালব্যস্বর উচ্চারণটা ঠিক এরকম যে শ। আবার ভালো মতো বুঝেন, দন্তস্বর উচ্চারণটা কি স, তালব্যস্বর উচ্চারণটা কি শ। অর্থাৎ আর মধ্যে আপনার কি বুঝতে হবে, পার্থক্য বুঝতে হবে। আমরা যদি কেউ আরবি পড়ে থাকি, যে আরবিতে কিন্তু আমরা দুইটা বর্ণ দেখি এরকম সাউন্ডের, একটা হচ্ছিল কি সিন, একটা কি সিন, আরেকটা আমরা কি দেখি জানেন, শিন, আরেকটা আমরা কি দেখি শিন। দেখো দুইটার উচ্চারণ কিন্তু পার্থক্য আছে, একটা ছিল সিন একটা কি শিন, ঠিক আছে। যখন আমরা বলি আসসালামু, দেখ তখন কি হয়, সি এর মতো সিনের মতো উচ্চারণ হয়, ঠিক আছে, আসসালামু আলাইকুম, ঠিক আছে। আবার অনেক সময় কি হয় যে ওয়াশামসি ওয়া দুহাহা, তো এখানে কি ওই যে শিনের উচ্চারণটা কিসের মতো হচ্ছে, তালব্যস্যের মতো হচ্ছে, ঠিক আছে। তো এখন দেখেন আমি এই যে দন্তস্ব তালব্যস্যের উচ্চারণগুলো আমি ক্লিয়ার করি। যেমন ধরো শশা, কিসের উচ্চারণ, শশা। সো এটাতে তো আপনি শশা বলেন নাকি কেউ আবার শশা বলেন, শশা তো কেউ বলেন না, অবশ্যই কি বলেন শশা। কেউ যদি শশা বলে থাকেন তাহলে এইসব কি আবার আলাদা। যেমন এর মধ্যে একটা ঘটনা মনে পড়লো, যে আমার আব্বু যখন সর্বপ্রথম হাজি বিরিয়ানিতে খেতে যায়, সর্বপ্রথম হাজি বিরিয়ানিতে খেতে যায়, তো হচ্ছিল তখন আমার আব্বু যে জিজ্ঞাসা করতেছে যে এই কিসের গোস, এই আপনাদের এই তেহারিটা রান্না করা কিসের গোস, তখন বলতেছে যে খেসির মাংস। কিসের মাংস, খেসির মাংস। দেখেন তার যে একটা আঞ্চলিক ভাষার কি পরিবর্তন, সেটা কিন্তু আপনি গ্রহণ করবেন না, কারণ আপনি তো নোয়াখালীর মানুষের মতো হানি লেখেন না, পানি তো লেখেন, ঠিক আছে। ওখানে কি ছিল একটা আঞ্চলিক পরিবর্তন, যেমন পুরান ঢাকার মানুষরা তালব্যস্যের উচ্চারণটাও কি দন্তস্বর মতো করে, যে বেশি বেশি করো তুমি, ঠিক আছে। তো বেশি বেশি কি আসলে কিন্তু মূল উচ্চারণ নয়, উচ্চারণটা কি হবে বেশি বেশি। ঠিক এরকমভাবে এটা কি শসাও হবে না, শসাও হবে না, কি হবে শ সা। তার মানে কি দুই জায়গায় আপনি কি উচ্চারণ করতেছেন, শ। দুই জায়গায় আপনি কি উচ্চারণ করতেছেন, তালব্যস্বর উচ্চারণ করতেছেন। দুই জায়গায় আপনি কি উচ্চারণ করতেছেন, তালব্যস্বর উচ্চারণ করতেছেন। ঠিক এরকম দেখেন শ্রাবণ, দেখেন এখানে কিন্তু যদিও তালব্যস্ব শব্দে আছে কিন্তু এর উচ্চারণ কিন্তু আপনি শ্রাবণ করেন না, শ্রাবণ করেন নাকি শ্রাবণ করেন, কি করেন এর উচ্চারণটা আপনি শ্রাবণ, এটার উচ্চারণ আপনারা কি করেন শ্রাবণ। ঠিক এরকম দেখেন স্বাগত, এটার উচ্চারণটা কি স্বাগত, ঠিক আছে। তো স্বাগতর উচ্চারণটা কি আপনি স্বাগত করেন নাকি স্বাগত করেন? এরপর দেখেন এখানে একটা শব্দ আছে কি স্বাগত, তো এই স্বাগতের উচ্চারণটা কি আপনারা স্বাগত করেন নাকি স্বাগত করেন? অবশ্যই আপনি কি করেন স্বাগত, অবশ্যই আপনি কি করেন স্বাগত, স্বাগত, ঠিক আছে। দেখেন এখানে কিন্তু আমি হর্ষণ দিইনি, কারণ আমি তার শাক্ত বলতেছি না, শাক্ত বলতেছি না, আমি বলতেছি স্বাগত, কারণ গয়ের সাথে কি অধরের উচ্চারণ আছে। ঠিক এরকম এটা দেখেন আপনারা কি আসতে বলেন নাকি আসতে বলেন? অবশ্যই কি আসতে বলেন। তাহলে এখানে দন্তস্বর উচ্চারণ কিসের মতোই হবে, দন্তস্বর মতোই হবে, আসতে, আসতে। তাহলে আমরা যদি দেখি যে কিছু কিছু ক্ষেত্রে তালব্যস্বর উচ্চারণ তালব্যস্বর মতো হচ্ছে, দন্তস্বর উচ্চারণ তালব্যস্বর মতো হচ্ছে, তালব্যস্বর উচ্চারণ দন্তস্বর মতো হচ্ছে,
দন্তস্বর উচ্চারণ তালব্যস্বর মতো হচ্ছে, আবার দন্তস্বর উচ্চারণ কি দন্তস্বর মতোই হচ্ছে। এগুলি হচ্ছে জাস্ট পার্থক্য। আপনি যদি জাস্ট মনে রাখতে পারেন, বুঝতে পারেন যে দন্তস্বরের যে উচ্চারণটা সেটা একটু পাতলা আর তালব্যস্বর উচ্চারণটা কি মোটা হয়, আপনি যেটা উচ্চারণ করেন সেই অনুযায়ী কি এটা অবশ্যই কারেক্ট হবে। ওকে ফাইন। এরপর দেখেন আমরা বিসর্গের উচ্চারণ দেখি। আমরা কিসের উচ্চারণ দেখবো? বিসর্গ। বিসর্গ সাধারণত শব্দের মাঝখানে দিয়ে আসে আর কি, ঠিক আছে? শেষ হইলে ও এর মতো উচ্চারণ হয়। আচ্ছা, শব্দের মাঝখানে এটা অনেকবার বোর্ডে আসছে, হয়তোবা আবার এবারও আসতে পারে। ইতঃপূর্বে এর উচ্চারণটা কি হবে? বিসর্গ যখন শব্দের মাঝখানে থাকে, যেই শব্দের আগে থাকবে, যেই শব্দের আগে থাকবে ওই শব্দটা কি দুইবার উচ্চারণ হবে, ওই শব্দটা কি দ্বিতীয় উচ্চারিত হবে। যেমন কি ইতোপ, ইতোপ পূর্বে, ইতোপ পূর্বে, এটার উচ্চারণটা কি হবে? পুনপ, পুনপ, পুন, পুনপ, পুন। ঠিক আছে, দেখছেন বিসর্গ শব্দটা যে শব্দের আগে আছে সেই শব্দটা কয়বার উচ্চারিত হচ্ছে? দুইবার উচ্চারণ হচ্ছে। এখন কিছু ব্যতিক্রম ধরনের শব্দের যে ঝামেলাটা সেটা আমি দেখাচ্ছি। এগুলো মানে 4টা শব্দে বোর্ডে আসছে, বাট আপনারা বারবার গোলমাল লাগে, ঠিক আছে? এর কারেক্ট আনসারটা কি আমি আজকে বুঝাচ্ছি। যখন দেখেন পদ্য আসতেছে, ঠিক আছে, বা কবিতা, এই পদ্য লেখার ভিতরে কিন্তু জফলা আছে। কি আছে? জফলা আছে। আমরা জানি জফলা থাকলে অবর্ণের উচ্চারণ ও এর মতো হয়, তাহলে এখানে কি হবে? অবর্ণের উচ্চারণ ও এর মতো। কি হবে? পদ দো। কি হবে এর উচ্চারণ? পদ দো। কিন্তু এখানে কি জফলা আছে? তাহলে অবর্ণের উচ্চারণ ও এর মতো হবে না, অবর্ণের সাধারণ উচ্চারণ হবে বা বিবৃত উচ্চারণ হবে। তাহলে কি হবে? পদ দো। কিন্তু এখানে একটা মফল আছে, কিন্তু এখানে একটা কি আছে? মফল আছে। এই জন্য এখানে কি হবে? চন্দ্রবিন্দু বসবে। এই জন্য এখানে কি বসবে? চন্দ্রবিন্দু বসবে। ঠিক এরকম দেখেন লক্ষণ, এটার উচ্চারণ কিন্তু আমি আগে লিখেছি। এখানে কি আছে? লক্ষণ। আমরা জানি ক্ষীয় থাকলেও আর উচ্চারণ কিসের মতো হয়? ও এর মতো। তাহলে কি হবে? লক্ষণ, লক্ষণ। দেখেন এখানে কিন্তু একটা ব্যতিক্রম ধরনের বর্ণ আছে। এই বর্ণটা কিন্তু কি ক্ষীয় বা ক যোগ মূর্ধন্য ষ যোগ কি আছে? আবার ম আছে। যোগ আবার কি আছে? ম যুক্ত আছে। যদিও ক্ষীয় থাকলে অবর্ণের উচ্চারণ ও এর মতো হয়, কিন্তু এটা ব্যতিক্রম। ক্ষীয় থাকলে অবর্ণের উচ্চারণ ও এর মতো, কিন্তু এটা কি ব্যতিক্রম। যেমন কি এটাতে কি লক্ষণ হবে না, এটা কি হবে? লক্ষণ। কিন্তু এখানে একটা চন্দ্রবিন্দু বসবে, কিন্তু এখানে একটা কি বসবে? চন্দ্রবিন্দু বসবে। কেন চন্দ্রবিন্দু বসবে? কারণ হচ্ছে কি এখানে মফল আছে না, এখানে কি আছে? মফল আছে। এই জন্য এখানে কি বসবে? একটা চন্দ্রবিন্দু বসবে। এই 4টা এক্সাম্পল ভালো মতো মাথায় ঢুকে রেখেন, ঠিক আছে? কারণ পরীক্ষা আসলে আবার আপনি কি লাগাই দিতে পারেন? প্যাচ লাগাই দিতে পারেন। এরপর আসেন ত্রফলার উচ্চারণ। এরপরে কি আসেন? ত্রফলার উচ্চারণ। ত্রফলা যখন শব্দের শুরুতে থাকে তখন ত্রফলার উচ্চারণ ত্রয়ের মতোই হয়। যেমন কি ত্রাণ, যেমন কি ত্রাণ। কিন্তু এখানে মূর্ধন্যর পরিবর্তে কি বসেছে? দন্তন্য বসেছে। ছাত্র, এর উচ্চারণ আমরা কি করি? ছাত্র। কেউ যদি আপনারা যে আপনারা যে ভুলটা করেন আপনারা এটা লেখেন যে ছাত্র, না এটা ভুল। এটা কি ভুল? সম্পূর্ণভাবে ভুল। ছাত্র না। আপনি উচ্চারণটা ভালো মতো বুঝেন। আমাদের কিন্তু উচ্চারণ অনেক ভুল। যেমন আমরা বলি কন্যা, না কন্যা না, কন্যা। শুদ্ধ উচ্চারণটা কি? কন্যা। আমরা কিন্তু উচ্চারণে কি করি? ভুল, ঠিক আছে? কারণ আমরা পারিপার্শ্বিকতা, যে সকল পারিপার্শ্বিকতায় বেড়ে উঠি, ঠিক আছে, আমরা সেইভাবে কি উচ্চারণটাকে অ্যাডপ্ট করি, ঠিক আছে? যেমন কি এটার উচ্চারণটা কি হয়? ছাত্র, ছাত্র। আপনি তো ছাত্র বলেন না, এটাই বলেন ছাত্র, ঠিক আছে? তাহলে এরপরও কি ত্রর উচ্চারণটা কি রেখে যাবে, ঠিক আছে? এটার উচ্চারণের আপনার তো ভাঙাটা বুঝিনি। ত যোগ র মিলে কি হয়? ত্র। এটা কিন্তু এ না, এটা কি ত্র, এটা কি ত্র। ঠিক এরকম নক্ষত্র, কি নক্ষত্র, নক্ষত্র। এটা এখন পর্যন্ত এক্সামে যে কতবার আসছে মানে বলার বাইরে, ঠিক আছে? নক্ষত্র, নক্ষত্র। আশা করি ত্র উচ্চারণটা বুঝছেন। এখন আসেন ক্লাসে যতগুলো এক্সাম্পল আমি বুঝাইছি, যতগুলো রুলস পড়াইছি, আপনার এইচএসসির উচ্চারণের জন্য ইটস এনাফ। এর থেকে বেশি আর পড়ার আপনার প্রয়োজনই নেই, কোনো পড়ার প্রয়োজনই নেই। আপনি জাস্ট এই এক্সাম্পলগুলো যদি মাথায় রাখতে পারেন, আমি তো আপনাকে বললাম যে আপনি কত পাবেন? 5-এ 5 পাবেন। কারণ 8টা থেকে নিশ্চিত এই 5টা কি রুল, এই রুলসগুলো থেকে 5টা কি আসবে? কমন আসবে। এখন আমরা জাস্ট একটা অনুশীলন দেখি যে আমরা এই যে শিখলাম এগুলোকে আমি আসলে কি বাস্তবায়ন করতে পারতেছি কিনা। আপনি চাইলে হয়তো বা আমার ক্লাসটাকে পজ করে নিজে নিজে একবার লিখতে পারেন, লিখে এরপর আমার সাথে মিলাইতে পারেন যে ভাইয়া যে অনুশীলনগুলো দিল এটাকে আমি কতটুকু পারি। যদি এই অনুশীলনগুলো খুব কঠিন, অনুশীলনগুলো কি আমি একটু বাছাইকৃতভাবে কঠিনগুলো দিচ্ছি, বাট আপনি একবার ট্রাই করতে পারেন যে ভাইয়া যে অনুশীলনগুলো দিচ্ছে এগুলোকে আমি পারি কিনা, ঠিক আছে? এরপর দেখেন এখানে কি লিখতেছে? স্বরতব্য। এটার উচ্চারণটা কি হচ্ছে? স্বর তো ব। আচ্ছা,
এই জায়গার ভিতরে যে বিষয়টা দেখেন, এখানে দন্ত স উচ্চারণে কি হবে? তালব্যস্যবত, কারণ এটা তো আপনি সর্তব্য বলেন না, কি বলেন? শর্তব্য, কি বলেন? শর্তব্য। কিন্তু এখানে একটা কি আছে? মফল আছে। এই জিনিসটা কিন্তু আপনি ভুল করবেন। আমি আবার বলে দিয়েছি, আপনি ভুল করবেন, মফল হয়ে যায়। আপনি ওখানে যে কি দিবেন না, চন্দ্রবিন্দু দিবেন না, জাস্ট ভুলে যায়, ফলাফল কি হয়ে যায়? ভুলে যায়। ঠিক আছে, তাহলে কি হবে? শর্তব্য। ঠিক আছে, তালব্যস্যের উপর কি হবে? চন্দ্রবিন্দু হবে। দেখেন হিংস্র, এর উচ্চারণটা কি? হিং। আমরা জানি কি অনুসারের পরিবর্তে কি বসে? উঁ বসে। অনুসারের পরিবর্তে কি বসে? উঁ। হিং স্র। উচ্চারণটা কি হচ্ছে? হিংস্রতার বলেন না, শ্রই তো বলেন নাকি? হিংস্র, হিংস্র। ঠিক আছে, হিংস্র। তো এটা দেখেন হৃৎপিণ্ড, এটা যদি আমি আধুনিক বাংলা বিধানের আকারে দেখাই, হৃৎপিণ্ড। ঠিক আছে, বা আপনারা যদি এরকম ভাবে লেখেন যে হৃৎপিণ্ড, দুইটাই কারেক্ট। হৃৎপিণ্ড দুইটাই কি কারেক্ট। এরপর দেখেন স্মরণীয়, এরপরে কি? স্মরণীয়। আবার দেখেন মফল আছে, আবার মফল আছে মানে কি আছে? চন্দ্রবিন্দু আছে। স্মরণীয়, স্মরণীয়। মফল আছে মানে কি আছে? চন্দ্রবিন্দু আছে। সিম্পল, স্মরণীয়, শর্তব্য। ঠিক আছে, দেখেন সংবাদপত্র, কি? সংবাদপত্র। এটা তো আপনারা কেউ স্মরণীয় তার পড়েন না। ঠিক আছে, আর ক্লিয়ার করলাম না। সংবাদপত্র, এটাও কিন্তু আপনারা কি সংবাদপত্র বলেন না, কি বলেন? সংবাদপত্র। তাহলে কোন স্বর উচ্চারণ আসতেছে? তালব্যস্য সং। আমরা জানি যে অনুসারের পরিবর্তে কি বসে? উঁ বসে। ঠিক আছে, ঢাকা বোর্ডে টানা আসছে 23-24-এ। সংবাদ পত্র, সংবাদপত্র। দেখছেন ত্র ফলার উচ্চারণ আসছে এখানে। ঠিক আছে, দেখেন এই একটা শব্দের ভিতরে কিন্তু অনেকগুলো রুলস আছে। ঠিক আছে, সংবাদপত্র অর্থাৎ আপনি যদি ছোট ছোট ভাবে ভেঙে ভেঙে বুঝেন, তার মানে অনেক, যত বড় শব্দ আপনাকে দেই না কেন, এটা আপনার জন্য কি লাগবে না? কঠিন লাগবে না। দেখেন এটার উচ্চারণটা কি? শ্লেষা, কি? শ্লেষা অথবা শ্লেষা বললেও হয়। এটা দুই ধরনের উচ্চারণই কি কারেক্ট, বোথ আর কি কারেক্ট। একটা কি শ্লেষ শা, আর এটা কি শ্লেষা। দুইটাই কি এখানে কারেক্ট, দুইটাই কি এখানে কারেক্ট। ঠিক আছে, শ্লেষা, এটা কি শ্লেষা। এরপর দেখেন ষান্মাসিক, কি উচ্চারণ? ষান্মাসিক। আমরা জানি মূর্ধন্য উচ্চারণ কখনো কি, মূর্ধন্য শব্দের উচ্চারণ কখনো উচ্চারণে আসে না। তাহলে কি হবে? তালব্যস্য। তাহলে কি হবে? তালব্যস্য। শান মা, এটা তো আপনারা মাসিক বলেন না, আপনারা কি বলেন? যে মাসিক বেতন না, মাসিক। আমরা কি বলি? মাসিক। তাহলে কি হচ্ছে? শান মাসিক, শান মাসিক। এরপর দেখেন প্রেতাত্মা, কি? প্রেতাত্মা। দেখবেন হিন্দুরা হচ্ছে এই যে মফলার উচ্চারণটা, মানে সংস্কৃত ভাষায় হিন্দুরা যারা বলে তখন কিন্তু তারা আত্মা বলে, কি বলে? আত্মা, প্রেতাত্মা। ঠিক আছে, ওই মফলার উচ্চারণটা কি রাখে? অবিকৃত রাখে। ঠিক আছে, কিন্তু এই জায়গাতে আমাদের উচ্চারণটা কি হবে? প্রেতাত্মা, প্রেতাত্মা, প্রেতাত্মা। ঠিক আছে, কেন? এখানে মফল আছে, এখানে কি আছে? মফল আছে, এর জন্য কি হয়েছে? একটা চন্দ্রবিন্দু হয়েছে। এবং মফল যদি শব্দ শেষে থাকে তখন ওই শব্দের কি হয়? দ্বিত্ব উচ্চারিত হয়। ঠিক আছে, আসলে প্রকৃত যে শব্দের উচ্চারণগুলো যখন চন্দ্রবিন্দু বসে তখন কিন্তু কি নাসিক্যর মতো, এগুলো তো নাসিক্য বর্ণ। ঠিক আছে, কিরকম হয়? যে চাঁদ, পাঁচ, প্রেতাত্মা। ঠিক আছে, এরপর দেখেন আরো কিছু অনুশীলন আছে, এগুলো চাইলে আপনারা পজ করে দেখতে পারেন, ট্রাই করতে পারেন। ভবিষ্যৎ, কি? ভবিষ্যৎ। গ্রীষ্মকাল, এটার উচ্চারণ কি হবে? গ্রীষ্মকাল। কারণ আমরা জানি ভবিষ্যৎ কেন হয়েছে? রস্যিকার আছে, আর উচ্চারণ ওয়ের মতো হয়ে গেছে। ঠিক আছে, মূর্ধন্য স্বর জায়গায় আমরা সবসময় জানি কোন স্বর উচ্চারণ হয়? তালব্যস্বর উচ্চারণে জফলা থাকে ওই শব্দ কি হয়েছে? দ্বিতীয় উচ্চারিত হয়েছে ভবিষ্যৎ। গ্রীষ্মকাল, আমরা জানি দীর্ঘকারের কখনো উচ্চারণ হয় না, দীর্ঘকারের পরিবর্তে কি বসে? রস্যিকার বসে। মূর্ধন্য স্বর কখনো উচ্চারণ আসে না, এর পরিবর্তে কি বসেছে? তালিব্যস্য বসেছে। যখন যেহেতু ম আছে, কি আছে? ম আছে, এই জন্য কি একটা চন্দ্রবিন্দু বসাতে হবে। এবং মফলার কারণে কি, যেই শব্দের নিচে মফলা আছে ওই শব্দের কয়বার উচ্চারণ হবে? দুইবার উচ্চারণ হবে। গ্রীষ্মকাল। এরপর দেখেন ঐক্যতান, এটা কিন্তু অনেকেই ভুল করেন। যেমন হচ্ছে বানান শুদ্ধিতে এটা আসে, দেয়া থাকে ঐক্যতান, ভুল বানানটা কি দেয়া থাকে? ঐক্যতান। ঠিক আছে, যেটা কি ভুল, যেটা কি ভুল। শুদ্ধ উচ্চারণ কি হবে? ঐক্যতান। এরপর দেখেন ঐক্যমুক্ত, ঠিক এরকম ভাবে কি ঐক্যমুক্ত।
এই ওয়ের উচ্চারণ কিন্তু আমি একদম ক্লাসের শুরুতে কিন্তু দেখাইছি, ঠিক আছে? ও রস্যির মতো হয়, ওয়ের উচ্চারণ ও রস্যর মতো হয়, ঠিক আছে? সো এগুলো আমি আর বারবার কি করতেছি না, রিপিট করতেছি না, জাস্ট বুঝিয়ে দিচ্ছি, একবার প্র্যাকটিস করে দিচ্ছি, যেহেতু আমি আপনাদের কাছে কথা দিচ্ছি যে এগুলো প্র্যাকটিস করলে ইনাফ, ঠিক আছে? এই জন্য ছিল আমি এগুলো কি একবার প্র্যাকটিস করে দিচ্ছি। ঐশ্বর্যবান, কারণ হয়তো বা আমি 8-10টা রুলস প্র্যাকটিস করে দিলাম, পরে বলেন ভাই সহজগুলো এসব করেন, কঠিনগুলো তো রয়ে গেল, ঠিক আছে? ঐশ্বর্যবান কি হবে? ঐশ, আমার সাথে উচ্চারণটা আপনারা করেন, ঐশ শোর, ঐশ শোর জো বান, ঐশ্বর্য বান, ঐশ্বর্য বান, ঠিক আছে? এরপর দেখেন ঔপন্যাসিক কি হবে? ঔপন্যাসিক, ঔপন্যাসিক কেন? কারণ আমরা জানি দন্ত উচ্চারণ এখানে কি হয়ে গেছে, তালব্যস্যের মতো হয়ে গেছে, কেন? কারণ এটা ঔপন্যাসিক বলি না, আমরা কি বলি? ঔপন্যাসিক। এরপর দেখেন অকৃতজ্ঞ, অকৃতজ্ঞ, অকৃতজ্ঞ। দেখেন এখানে কি আছে? ইও আছে না? এখানে একটা কি আছে? লুক্কায়িত ইও আছে না? তাহলে ইওর পরিবর্তে এখানে কি বসছে? চন্দ্রবিন্দু বসছে। ইওর পরিবর্তে কি বসছে? এখানে চন্দ্রবিন্দু বসছে। এটার উচ্চারণটা কি হবে? অধ্যক্ষ। এটা তো অনেকবার পরীক্ষা আসছে, আপনারা অলরেডি যারা সেকেন্ড ইয়ার এক্সাম দিয়ে ফেলছে, ঠিক আছে, তারা জানেন যে এটা কতবার পরীক্ষা আসছে, ঠিক আছে? অধ্যক্ষ, অধ্যক্ষ, ঠিক আছে? এটা কি? অনিঃশেষ, অনিঃশেষ। দেখেন এখানে কিন্তু রসিকের আছে, কিন্তু অয়ের উচ্চারণ অয়ের মতোই রয়ে গেছে। এই জন্য আমি বলি উচ্চারণের রুলস পরে আপনি কোনোদিন উচ্চারণ পারবেন না। আপনি প্র্যাকটিস করেন, বুঝে বুঝে আপনি পারবেন, রুলস পরে আপনি কোনোদিনই কি পারবেন না? উচ্চারণ পারবেন না। আজকের এই ক্লাসটা যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, যাতে ভবিষ্যতে এরকম আরও সহজ টেকনিকে বানান, উচ্চারণ, সমাস শিখার নিয়মগুলো যাতে কি আপনারা দ্রুত পেয়ে যেতে পারেন। আজকের ক্লাসটি এতটুকুই।